তোমরা যারা ডব্লিউবিপি এবং কেপির জন্য প্রিপারেশন নিচ্ছ, দেখো তোমাদের 100 দিনের একটা স্মার্ট স্টাডি করা হয়েছে, যেখানে আমি পার ডে প্রতিটা দিন 2 ঘন্টা করে সময়ের মধ্যেই তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে, পিভিআরসিএস এর প্রশ্ন এবং তার সাথে রিজনিংয়ের উপরে ক্লাস রাখছি, এবং জিকের এক একটা গুরুত্বপূর্ণ টপিক কিন্তু আমি তোমাদের তুলে করিয়ে দিচ্ছি, এবং সাথে ম্যাথ কনসেপ্ট এবং শর্টকাট দিয়েও কিন্তু আমি তোমাদের প্র্যাকটিস করিয়ে দিচ্ছি। প্রতিদিন তুমি দেখো ক্লাসগুলো তুমি হচ্ছে সকাল, দেখো তোমরা অনেকেই বলছো দাদা এই যে এত সকালে তুমি উঠে ক্লাস করতে পারছো না, তাই আমি ভাবলাম যে এটাকে এএমটা পিএম করে দিই, যাতে তোমরা অন্তত লাইভ ক্লাসগুলো মানে করতে পারো, ঠিক আছে, সেই জন্যই। তা আজকে দেখো, আজকে তুমি কি কি ক্লাস পাচ্ছ, কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে আমরা দেখে নেব। র্যাঙ্কিং ইন্ডেক্স, ইন্ডেক্স বেশ গুরুত্বপূর্ণ একটা টপিক, এর উপর কিন্তু পরীক্ষায় প্রশ্ন হয়, সেই বিষয়টা আমরা দেখে নেব। আর জিকে পিভিআরসিএস এর উপরে আমরা দেখব 2018 সালে তোমার যে ডব্লিউপি কনস্টেবল পরীক্ষাটা হয়েছিল, তার উপরে মোটামুটি 5টা প্রশ্ন আমি রেখেছি একদম ডিটেলসে, সেগুলো পড়ে নেব। রিজনিং থেকে আজকে দেখব ছক্কা ও ঘনক, মানে ছক্কার উপরে যে প্রশ্নগুলো আসে না, সেটাই কিন্তু আজকে দেখে নেব। আমি বেশ কয়েকটা প্রশ্ন বুঝিয়ে দেবো, এবং তার সাথে প্র্যাকটিস করার জন্য আমি অনেকগুলো প্রশ্ন রেখেছি, সেগুলো তোমরা প্র্যাকটিস করবা। আর জিকে একটা গুরুত্বপূর্ণ টপিকের মধ্যে রয়েছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন হয়, সেই টপিকটা দেখে নেবো। আর ম্যাথের জন্য আজকে আমরা দেখব নাম্বার সিস্টেম, অর্থাৎ সংখ্যা তত্ত্বের উপরে আমরা 2টো ক্লাস করে নিয়েছি, আজকে 3 নাম্বার ক্লাসটা আমরা দেখে নেব, চলো। আর তোমরা যারা এই সমস্ত রেকর্ডেড ক্লাস এবং সাথে সমস্ত পিডিএফগুলো নিতে চাও, দেখো গুরুদক্ষিণা হিসেবে 149 টাকা তোমাকে পেমেন্ট করতে হবে। এই নাম্বারে তুমি যে কোনো মাধ্যমে পেমেন্ট করে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে একটা স্ক্রিনশট পাঠিয়ে দেবে, সঙ্গে সঙ্গে আমি তোমাকে যুক্ত করে নেবো, কেমন? এই ক্লাসের মাধ্যমে আমরা ডব্লিউবিপি কনস্টেবল প্রিলিমস 2018 যে পরীক্ষাটা হয়েছিল, সেখান থেকে 5টা আমি জিকে প্রশ্ন তুলেছি, এবং সেগুলো একটু ডিটেলসে আমি তুলে দিয়েছি, সেগুলো একটু দেখে নাও। দেখো এই প্রশ্নটা এসেছিল যে পাল বংশ কোথায় রাজত্ব করেছিল, তার সঠিক উত্তর বাংলা ও বিহার হবে, যে বাংলা ও বিহার ছিল পাল সাম্রাজ্যের আধিপত্যের প্রধান কেন্দ্রস্থান, তাই না? তা পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? গোপাল, মাথায় রাখবে। শেষ রাজা ছিলেন গোবিন্দ পাল, কেমন? আর এই যে ত্রিশক্তি সংগ্রামের সঙ্গে যুক্ত ছিল কিন্তু পাল বংশ। দেখো ত্রিশক্তি সংগ্রাম বিষয়টাকে একটু বুঝে নাও, যে কনৌজকে কেন্দ্র করে, কাকে কেন্দ্র করে? কনৌজকে কেন্দ্র করে বাংলার পাল, মধ্য ভারতের প্রতিহার আর দাক্ষিণাত্যের রাষ্ট্রকূটদের মধ্যে, মানে এই 3টে শক্তির মধ্যেই তোমার 200 বছর ধরে একটা সংগ্রাম চলেছিল, যা এটাই আর কি ত্রিশক্তি সংগ্রাম বলা হয়েছে। দেখো এই 200 বছর সংগ্রাম চলেছিল, তারপরে প্রত্যেকেই কিন্তু দুর্বল হয়ে পড়ে এবং তুর্কিরা তাদেরকে উৎখাত করেছিল, মাথায় রাখবা, কেমন? তা পাল বংশের মধ্যে যে শাসকগুলো রয়েছেন তাদের সম্পর্কে আমরা একটু তথ্য দেখে নেব, গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো, যে মাথায় রাখবে শশাঙ্কের মৃত্যুর পরে বাংলায় চরম রাজনৈতিক অরাজকতার সৃষ্টি হয়, যা মৎস্য ন্যায় নামে পরিচিত, মাথায় রাখবে। দেখো পরমেশ্বর পরম ভট্টারক মহারাজাদিরাজ, এটা হচ্ছে ধর্মপালের উপাধি ছিল। তা মাথায় রাখবে ধর্মপালের উপাধি কি ছিল? যে পরমেশ্বর পরম ভট্টারক মহারাজাদিরাজ। দেখো ধর্মপাল বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন, যেটা বর্তমানে বিহারের ভাগলপুরে অবস্থিত, কেমন? পাল সাম্রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতা বলা হয় প্রথম মহিপালকে, মাথায় রাখবে যে প্রথম মহিপালকে পাল সাম্রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতা বলা হয়ে থাকে। দেখো বিখ্যাত কৈবর্ত বিদ্রোহ দ্বিতীয় মহিপালের শাসনকালে সংগঠিত হয়েছিল। দেবপালের শাসনকালকে উদীয়মান প্রতিপত্তির যুগ বলা হয়, মাথায় রাখবে যে দেবপালের শাসনকালকে উদীয়মান প্রতিপত্তির যুগ বলা হয়। এই ছিল গুরুত্বপূর্ণ তথ্য, সেগুলো একটু দেখে নিবা। তারপরে প্রশ্ন দেখো, এটা এসেছিল যে টেলিভিশনের আবিষ্কারক কে ছিলেন, এটাও তোমার ডব্লিউবি কনস্টেবল প্রিলিমস 2018 প্রশ্ন। তা জে.এল. বেয়ার্ড হয়ে যাবে সঠিক উত্তর, যে টেলিভিশনের আবিষ্কারক জে.এল. বেয়ার্ড। এবার আমরা বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রপাতির আবিষ্কারক এগুলো দেখে নেব, যেমন এক্স রে কে আবিষ্কার করেছিলেন? রন্টজেন, মাথায় রাখবে উইলিয়াম রন্টজেন, তিনি কিন্তু এক্স রে আবিষ্কার করেন। বৈদ্যুতিক বাল্ব থমাস আলভা এডিসন, মাথায় রাখবে থমাস আলভা এডিসন বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেছিলেন। বৈদ্যুতিক জেনারেটর, দেখো বৈদ্যুতিক জেনারেটর মাইকেল ফ্যারাডে, মাথায় রাখবে এই বৈদ্যুতিক জেনারেটর। ট্রান্সফরমার দেখো এখানেই আছে, এই যে ট্রান্সফরমার, এটাও কিন্তু তোমার এই মাইকেল ফ্যারাডে কিন্তু আবিষ্কার করেছিলেন। আর বৈদ্যুতিক ব্যাটারির কথা যদি বলে, তাহলে আলেসান্দ্রো ভোল্টা, মাথায় রাখবে আলেসান্দ্রো ভোল্টা কিন্তু বৈদ্যুতিক ব্যাটারি আবিষ্কার করেন। কম্পিউটার আমরা দেখে নিচ্ছি, চার্লস ব্যাবেজ, তিনি কম্পিউটার আবিষ্কার করেন। দেখো বৈদ্যুতিক ভ্যাকুয়াম ক্লিনার, মাথায় রাখবে বৈদ্যুতিক ভ্যাকুয়াম ক্লিনার সিসিল বুথ, কি হবে? সিসিল বুথ, তিনি কিন্তু বৈদ্যুতিক ভ্যাকুয়াম ক্লিনারটা আবিষ্কার করেছিলেন, কেমন?
পরের তথ্য দেখে নাও যে টেলিফোনের আবিষ্কারক গ্রাহাম বেল, মাথায় রাখবে। বেতার যন্ত্রের আবিষ্কারক মার্কনি। ডায়নামোর আবিষ্কারক হচ্ছে হিপোলাইট ফিক্সি। কেমন? আরও কিছু তথ্য রয়েছে, দেখো ডিনামাইটের আবিষ্কারক কে? আলফ্রেড নোবেল, মাথায় রাখবে যে ডিনামাইটের আবিষ্কারক আলফ্রেড নোবেল। নিরাপত্তা বাতির আবিষ্কারক হামফ্রে ডেভি। তারপরে গ্যালভানোমিটারের আবিষ্কারক অ্যামিলিও আন্দ্রে মারি। ঠিক আছে। অপটিক্যাল ফাইবারের আবিষ্কারক নরেন্দ্র সিং কাপানি, গুরুত্বপূর্ণ, মাথায় রাখবে। তড়িৎ চুম্বকের আবিষ্কারক মাইকেল ফ্যারাডে। ব্যারোমিটারের আবিষ্কারক টরিসেলি। স্টপ ওয়াচের আবিষ্কারক জ্যা ময়সে। ঠিক আছে। ক্রোনোমিটারের আবিষ্কারক জন হ্যারিসন। রেফ্রিজারেটরের আবিষ্কারক হচ্ছে হ্যারিসন ও ক্যাটলিন, মাথায় রাখবে হ্যারিসন ও ক্যাটলিন রেফ্রিজারেটর আবিষ্কার করেন। তার সাথে দেখে নাও দোলক ঘড়ি বা যাকে আমরা বলি পেন্ডুলাম ঘড়ি, সেটা হচ্ছে আবিষ্কারক হচ্ছে ক্রিশ্চিয়ান হাইজেন্স কিন্তু তোমার এই দোলক ঘড়ি আবিষ্কার করেন। লগারিদমের আবিষ্কারক জন পেনিয়াম, এটাও গুরুত্বপূর্ণ বলে আমি তুলে দিয়েছি, মাথায় রাখবে লগারিদমের আবিষ্কারক কিন্তু জন পেনিয়াম। দেখো পরের প্রশ্ন কি এসেছিল যে একটি জাহাজ যখন আন্তর্জাতিক তারিখ রেখাকে পশ্চিম থেকে পূর্ব দিকে অতিক্রম করে, কোন দিক থেকে? পশ্চিম থেকে পূর্ব দিকে অতিক্রম করে, তখন কি ঘটবে? একদিন এগিয়ে যাবে, একদিন বেড়ে যাবে, এরকম দেওয়া ছিল অপশনে, মাথায় রাখবে একদিন এগিয়ে যায়, মাথায় রাখবে একদিন এগিয়ে যায়। তা দেখে নাও আন্তর্জাতিক তারিখ রেখা যাকে বলা হয় হচ্ছে ইন্টারন্যাশনাল ডেড লাইন। ঠিক আছে। তা ইন্টারন্যাশনাল ডেড লাইন বা আন্তর্জাতিক তারিখ রেখা, যেটা পৃথিবীর গোলাকার আকারের কারণে 180 ডিগ্রি দ্রাঘিমাংশকে আন্তর্জাতিক তারিখ রেখা হিসাবে নাম দেওয়া হয়েছে। তা আইডিএল বলতো ইন্টারন্যাশনাল ডেড লাইন একটি কাল্পনিক রেখা যা উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু অবধি বিস্তৃত। এটি ক্যালেন্ডারের একটি তারিখকে পরবর্তী তারিখ থেকে পৃথক করে, মাথায় রাখবে এটি ক্যালেন্ডারের একটি তারিখকে পরবর্তী তারিখ থেকে পৃথক করে, তাই একে বিভাজন রেখাও বলা হয়। কেমন? দেখো কি করে, পশ্চিম থেকে পূর্ব দিকে যদি অতিক্রম করা হয় তাহলে একদিন কমে যাবে, পূর্ব থেকে পশ্চিম দিকে অতিক্রম করলে একদিন বেড়ে যাবে, মাথায় রাখবে। আন্তর্জাতিক তারিখ রেখাটি মূলত জলভাগের উপর দিয়ে, বিশেষ করে প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে গিয়েছে। কেমন? এবার সময়সীমাটা একটু দেখে নাও যে পৃথিবীতে মোট 24টি টাইম জোন রয়েছে, প্রত্যেকটি টাইম জোনের হচ্ছে ব্যাপ্তি হচ্ছে 15 ডিগ্রি দ্রাঘিমাংশ। আর সবচেয়ে বেশি টাইম জোন রয়েছে ফ্রান্সে, মাথায় রাখবে যে বিশ্বের সবথেকে বেশি টাইম জোন রয়েছে ফ্রান্সে। আর ভারতীয় সময় দেখো, ভারতীয় মান সময় বা হচ্ছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, ঠিক আছে, যেটা হচ্ছে নির্ধারণ করা হয় তোমার এই 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমাংশ অনুযায়ী। আর মাথায় রাখবে এলাহাবাদের স্থানীয় সময়কে কিন্তু এই তোমার ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম হিসাবে ধরা হয়ে থাকে, ভারতীয় প্রমাণ সময়ও বলতে পারো, প্রমাণ সময় হিসাবে কিন্তু ধরা হয়। তা এই যে ভারতীয় প্রমাণ সময়, এটা কিন্তু জিটিএম গ্রিনেস মিন টাইম, ঠিক আছে, তার সঙ্গে 5.5 ঘন্টা যোগ করলে কিন্তু বেরিয়ে আসবে। ঠিক আছে, 5.5 ঘন্টা এগিয়ে। আচ্ছা, অর্থাৎ ভারতীয় সময় গ্রিনেস সময় থেকে 5 ঘন্টা 30 মিনিট এগিয়ে, মাথায় রাখবে। কর্কট ক্রান্তি রেখা সম্পর্কে আমরা দেখে নেব যে কর্কট ক্রান্তি রেখা ভারতের 8টি রাজ্যের মধ্যে দিয়ে গিয়েছে। প্রথমে গুজরাট রয়েছে, তারপরে রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরাম। মাথায় রাখবে ভারতের মধ্যে কর্কট ক্রান্তি রেখা দৈর্ঘ্য সব থেকে কম কিন্তু পশ্চিমবঙ্গে। কেমন? পশ্চিমবঙ্গে কর্কট ক্রান্তি রেখার দৈর্ঘ্য সব থেকে কম। চলে আসি, দেখো পরের প্রশ্ন কি এসেছিল যে নিচের কোনটির প্রস্তাবে গণপরিষদ গঠন করার কথা বলা হয়েছিল। তা সেটা হচ্ছে ক্যাবিনেট মিশন পরিকল্পনা অনুযায়ী কিন্তু তোমার এই গণপরিষদ গঠন করার কথা বলা হয়েছিল। তো আমরা গণপরিষদ সম্পর্কে একদম ডিটেলসে পড়ে নেবো। দেখো 1946 সালের 16ই মে ক্যাবিনেট মিশন পরিকল্পনা অনুযায়ী তোমার এই গণপরিষদ গঠনের কথা বলা হয়। তা গণপরিষদ গঠিত হয় 1946 সালের নভেম্বরে, গণপরিষদ গঠিত হয়। তোর মোট সদস্য সংখ্যা ছিল 389 জন সদস্য সংখ্যা নিয়ে কিন্তু গঠিত হয়েছিল, যার মধ্যে প্রদেশ থেকে প্রতিনিধিত্ব করেছিলেন 292 জন, আর দেশীয় রাজ্য থেকে প্রতিনিধি ছিলেন 93 জন, আর অন্যান্য প্রতিনিধি ছিলেন 4 জন, মহিলা সদস্য সংখ্যা ছিল 15 জন, মাথায় রাখবে। কেমন? তা এই প্রথম অধিবেশনটা হয়েছিল 1946 সালের 9 ডিসেম্বর। কোথায়? নিউ দিল্লিতে। আর এই প্রথম অধিবেশনের অস্থায়ী সভাপতি ছিলেন সচ্চিদানন্দ সিনহা। যদি বলে গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 11 ডিসেম্বর 1946 কিন্তু তিনি যুক্ত হন। ঠিক আছে, সবার প্রথমে কিন্তু অস্থায়ী সভাপতি ছিলেন সচ্চিদানন্দ সিনহা, তারপরে কিন্তু স্থায়ী সভাপতি হিসাবে রাজেন্দ্র প্রসাদ নিযুক্ত হন। এবার গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত আমরা দেখে নেব যে 1947 সালে 22শে জুলাই গণপরিষদ কর্তৃক ভারতের জাতীয় পতাকার নকশা কিন্তু
গৃহীত হয়, মাথায় রাখবে। দেখো 29শে আগস্ট 1947-এ খরসা কমিটি গঠিত হয়েছিল। কতজন? 7জন সদস্য নিয়ে, মাথায় রাখবে 7জন সদস্য নিয়ে তোমার এই 1947 সালে ডেটটাও মাথায় রাখবে, 29শে আগস্ট খরসা কমিটি গঠিত হয়েছিল, যার সভাপতি ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। দেখো 26শে নভেম্বর 1949-এ গণপরিষদ ভারতের সংবিধান আর কি গৃহীত হয়। কেমন? দেখো তখন সংবিধান ছিল একটি প্রস্তাবনা। সংবিধানে কি ছিল? যখন গণপরিষদ ভারতীয় সংবিধানের সঙ্গে যুক্ত হয় তখন একটি প্রস্তাবনা, 22টি ভাগ এবং 395টি ধারা আর 8টি তফসিল ছিল, মাথায় রাখবে। দেখো 24শে জানুয়ারি 1950-এ গণপরিষদের শেষ অধিবেশন হয়। এই দিনে ভারতের জাতীয় সঙ্গীত গৃহীত হয়েছিল, মাথায় রাখবে যে 24শে জানুয়ারি 1950 সালেই কিন্তু হচ্ছে ভারতীয় জাতীয় সঙ্গীতটা গৃহীত হয়েছিল। তোমার এই হচ্ছে এটাই ছিল গণপরিষদের শেষ অধিবেশন, এই অধিবেশনের মাধ্যমে। দেখো বলছি ডক্টর রাজেন্দ্র প্রসাদকে ভারতের প্রথম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচন করা হয় তোমার এই শেষ অধিবেশন অনুযায়ী। তারপরে দেখো 26শে জানুয়ারি 1950-এ সংবিধান কার্যকর হয় এবং ভারত প্রজাতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়। তাই এই দিনটিকে আমরা প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করি, মাথায় রাখবে। 26শে জানুয়ারি 1950-এ ভারতীয় সংবিধানটা কার্যকর হয় এবং ভারত প্রজাতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়, তাই এই দিনটিকেই আমরা প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করি 26শে জানুয়ারি। দেখো সংবিধান প্রণয়ন সংক্রান্ত কিছু তথ্য। দেখো সংবিধান তৈরি করতে তোমার সময় লেগেছিল 2 বছর 11 মাস 18 দিন, মাথায় রাখবে। খরচ হয়েছিল প্রায় 64 লক্ষ টাকা। আর হচ্ছে অধিবেশনের যে অনুষ্ঠানটি হয়েছিল মোট 11টি সেশনে, ঠিক আছে। আর কার্যক্ষম দিনের সংখ্যা ছিল 165 দিন, মাথায় রাখবে। এবার আমরা দেখব যে গণপরিষদে মোট 11টি কমিটি ছিল, সেই কমিটির হচ্ছে চেয়ারম্যান কারা ছিলেন সেগুলো দেখে নাও। খরসা কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। কেন্দ্রীয় ক্ষমতা কমিটির চেয়ারম্যান জওহরলাল নেহেরু। প্রাদেশিক শাসনতন্ত্র কমিটির চেয়ারম্যান জওহরলাল নেহেরু। কেন্দ্রীয় শাসনতান্ত্রিক কমিটির চেয়ারম্যান জওহরলাল নেহেরু। তাহলে তুমি বুঝেই যাচ্ছ যে খরসা কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর, আর কেন্দ্রীয় ক্ষমতা কমিটি বলুক, প্রাদেশিক শাসনতন্ত্র কমিটি বা কেন্দ্রীয় শাসনতান্ত্রিক কমিটি যাই বলুক না কেন, এই 3টে কমিটির চেয়ারম্যান ছিলেন জওহরলাল নেহেরু। তার সাথে দেখে নাও যে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। জাতীয় পতাকা সম্পর্কিত অ্যাড হক কমিটিরও তোমার হচ্ছে সদস্য ছিলেন, এই সদস্য বলছে কেন মানে চেয়ারম্যান ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ফাইন্যান্স অ্যান্ড স্টাফ কমিটির চেয়ারম্যানও কিন্তু ডক্টর রাজেন্দ্র প্রসাদই ছিলেন। তাহলে বুঝতেই পারছো যে মাথায় রাখবে এইভাবে যে স্টিয়ারিং কমিটি, অ্যাড হক কমিটি আর ফাইন্যান্স অ্যান্ড স্টাফ কমিটির এই 3টে কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তারপরে দেখো মৌলিক অধিকার সংখ্যালঘু তোমার হচ্ছে আদিবাসী বিষয়ক উপদেষ্টা কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর সর্দার বল্লভভাই প্যাটেল। কেমন? দেখো সংখ্যালঘু বিষয়ক উপদেষ্টা কমিটির চেয়ারম্যান ছিলেন হর্ষবর্ধন মুখার্জি। আর মৌলিক অধিকার বিষয়ক উপ কমিটির চেয়ারম্যান জে.বি. কৃপালিনী। আর সভা কার্যাবলী সম্পর্কিত কমিটির চেয়ারম্যান ছিলেন জি.ভি. মাভালাঙ্কর। ঠিক আছে, এগুলো কিন্তু পড়ে নিবা। দেখো এই প্রশ্নটা এসেছিল যে কোন প্রাণী পশ্চিমবঙ্গের রাজ্যের প্রতীক, এটাও ডব্লিউবি কনস্টেবল প্রিলিমস 18 প্রশ্ন। মেছো বিড়াল হয়ে যাবে সঠিক উত্তর, যে পশ্চিমবঙ্গের রাজ্য পশু বলতে পারো বা রাজ্যের হচ্ছে প্রাণী রয়েছে সেটা মেছো বিড়াল। আর পশ্চিমবঙ্গের রাজ্য ফুল বা জাতীয় ফুল শিউলি, জাতীয় ফল আম, জাতীয় মাছ হচ্ছে রুই মাছ, জাতীয় খেলা ফুটবল, জাতীয় পাখি মাছরাঙা, জাতীয় বৃক্ষ হচ্ছে ছাতি, তাই না? এগুলো তো জানোই, একটু দেখে নাও। পশ্চিমবঙ্গে দেখো সম্পর্কিত তথ্য, আয়তন কত? 88,752 বর্গ কিমি, আর এটা ভারতের পূর্ব দিকে রয়েছে। আর আয়তনের দিক থেকে বৃহত্তম জেলা হচ্ছে দক্ষিণ 24 পরগনা। জনসংখ্যার দিক থেকে বৃহত্তম জেলা হচ্ছে উত্তর 24 পরগনা। আর ক্ষুদ্রতম জেলা বা রাজধানী যাই বলো না কেন, কলকাতা। প্রধান ভাষা তো বাংলা, আর প্রধান হচ্ছে রাজ্য নৃত্য হচ্ছে গৌড় নৃত্য। বর্তমানে পশ্চিমবঙ্গে মোট 23টি জেলা এবং 5টি প্রশাসনিক বিভাগ রয়েছে। 5টি প্রশাসনিক বিভাগটা একটু পড়ে নিবা। কি কি রয়েছে দেখো, প্রেসিডেন্সি বিভাগ, বর্ধমান বিভাগ, মেদিনীপুর বিভাগ, মালদা বিভাগ আর জলপাইগুড়ি বিভাগ, এই 5টি হচ্ছে প্রশাসনিক বিভাগ রয়েছে। রাজনৈতিক তথ্য সম্পর্কে দেখে নাও। প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন প্রফুল্লচন্দ্র ঘোষ, দ্বিতীয় মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়, আর প্রথম রাজ্যপাল ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী। কেমন? আর বর্তমানে রাজ্যসভার আসন সংখ্যা 16টি, লোকসভায় রয়েছে 42টি আর বিধানসভায় 294টা আসন রয়েছে। কেমন? প্রতিবেশী দেশ এবং রাজ্য সম্পর্কে আমরা একটু দেখে নেবো। দেখো এগুলো সম্পর্কে একদম বিস্তারিত আমাদের পড়তে হবে, তুমি শুধু এখানে একটু হালকা করে একটু ধারণা নিয়ে নাও, বিষয়টা বুঝতে পারছো? তো এখানে দেখো
প্রতিবেশী দেশ এবং রাজ্যের মধ্যে তুমি বলবা যে হচ্ছে বৃহত্তম প্রতিবেশী দেশ বাংলাদেশ রয়েছে, যার সঙ্গে 2217 কিমি তোমার হচ্ছে আন্তর্জাতিক সীমানা রয়েছে। ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ হচ্ছে ভুটান, যার সঙ্গে 183 কিমি আন্তর্জাতিক সীমানা রয়েছে। আর বৃহত্তম প্রতিবেশী রাজ্য হলো উড়িষ্যা, যার সঙ্গে 636 কিলোমিটার সীমানা রয়েছে। ঠিক আছে। পশ্চিমবঙ্গের দোসর বলা হয় ত্রিপুরা রাজ্যকে, মাথায় রাখবে, পশ্চিমবঙ্গের দোসর বলা হয় ত্রিপুরা রাজ্যকে। সর্বোচ্চ শৃঙ্গ আমরা তো জানি যে সান্দাকফু, তাই না? বক্সা কি? বক্সা হলো উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলে একটি গিরিপথ, মাথায় রাখবে। পশ্চিমবঙ্গের বদ্বীপ অঞ্চল হচ্ছে গঙ্গা ও তার উপনদী সমূহের পলি দ্বারা গঠিত। দীর্ঘতম নদী গঙ্গা, বর্ষার জলে পুষ্ট নদী হচ্ছে দামোদর। দেখো দামোদরের প্রধান শাখা নদীরা মাথায় রাখবে মুন্ডেশ্বরী। কেমন? অধিকাংশ নদী প্রবাহিত হয় উত্তর ও পশ্চিম দিক থেকে, মাথায় রাখবে যে অধিকাংশ নদীগুলো প্রবাহিত হয় উত্তর পশ্চিম দিক থেকে। আর এখানকার পশ্চিমবঙ্গের জলবায়ু মৌসুমী প্রকৃতির। শৈলনিবাস বলা হয় দার্জিলিংকে, তাই না? মালভূমি রয়েছে পশ্চিমবঙ্গের খনিজ ভাণ্ডার, তাই না? প্রধান খনিজ কয়লা সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায় রানীগঞ্জে। সুন্দরবন হচ্ছে কি পশ্চিমবঙ্গ তথা পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। আর সংকীর্ণতম অঞ্চল হচ্ছে চোপড়া, মাথায় রাখবে। সংকীর্ণতম অঞ্চল চোপড়া। শ্রেষ্ঠ শিল্প পাট শিল্প। এই ছিল আমাদের তথ্য, তাই না? একটু পড়ে নিলাম। এবার 5টা প্রশ্ন কিন্তু আমরা পড়ে নিয়েছি। এবার তোমরা এগুলো তুলে কিন্তু চটপট রিভিশন করে নাও। কেমন? সবাই ভালো করে পড়বে। রাখছি। জয় হিন্দ।